নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না সেটা তো জামাতে ইসলাম দেখেই বোঝা যাচ্ছে। নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না, সমাজের মধ্যে রাজনীতি থাকে। বিভিন্ন সময় যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তি করেছে, হ্যাঁ, তো এই সরকার এখন পর্যন্ত একটি চুক্তিও প্রকাশ করলো না, গোপন চুক্তি। কোথায় সেই গোপন চুক্তি? হ্যাঁ, সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল এবং আমরা 5ই আগস্টের পরেই সরকারের কাছে যে দাবি করেছিলাম, শুধু ভারত না, ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি, আমাদের তো এখানে পাকিস্তানের মতো 22 পরিবার তৈরি হয়েছিল, সেই 22 পরিবারেরও অনেক কিছু আছে, সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে এবং যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী, তার মধ্যে যেমন রামপাল আছে, আদানি আছে, রূপপুর আছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চুক্তি আছে, ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার, প্রথমত চুক্তিটা প্রকাশ করা এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ ও পদ্ধতি আবিষ্কার করা, মানে খুঁজে পাওয়া, খুঁজে সেগুলো অনুযায়ী কাজ করা। এটা আমরা না, অগাস্ট মাসে আমরা এই দাবিগুলো করেছিলাম, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এগুলো করছে না। এটা হলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা এই কয়দিন আগেও তাদের 8 মাসের পর্যালোচনা, এটা সমালোচনা করেছি যে এটা অবশ্যই করতে হবে। উল্টো যেটা সরকার করছে, যে আগের যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি অব্যাহত থাকবে, সেই চুক্তি অনুযায়ী প্রকল্প অব্যাহত থাকবে, সেটা আদানি এবং অন্যান্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারের অবস্থানটা হচ্ছে এখন যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা আমলে হয়েছিল সেগুলি তারা অব্যাহত রাখবে, যেগুলি বিভিন্নভাবে যেগুলো নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল, সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে না। এটা আমাদের একটা সমালোচনা, একটা অন্যতম জায়গা। তাহলে আপনার কি মনে হয় এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি? বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক, আমরা যেমন গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের রূপরেখার কথা বলেছিলাম আমরা, যেটা আপনি বললেন প্রথমে, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা দেওয়া হয়েছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে ওইটাই মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরো বেশি শক্তিশালী হবে কিনা, কারণ তারা তো তৈরি হয়েছে, তারা এত বছরে তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে। সুতরাং গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা, তো সেই ক্ষেত্রে অনেক ঘাটতি আছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতার দাপট দেখা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে, বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে, এটা আমরা বুঝতে পারছি। মুক্তিযুদ্ধ ধারণ করার মতো শক্তি বাংলাদেশের দুর্বল হয়ে গেছে এবং যেটা নিজম বললেন যে আওয়ামী লীগের সমালোচনা করলে কোনো আক্রমণ হইতো না, আমি নিজে আক্রান্ত হয়েছি, আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে, বহু রকম বন্দি, গুম, খুন, তার শেষ নাই, ক্রস ফায়ার হয়েছে, এগুলি তো অস্বীকার করলে হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে নিজম যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই মাত্রায় যে সক্রিয় হলো সেটা হলো শিক্ষার্থীদের উপরে যখন পাইকারি আক্রমণ হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সক্রিয় হয় এবং হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখ সরকারের রূপরেখা দেওয়াই হয়েছিল এই আশঙ্কায় যে এটা অগণতান্ত্রিক শক্তি নানা রকম ভাবে সমাজে আছে, তাদের উত্থান হবে এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিছু করে না, এটা একদমই ভুল কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এরপরে তাদের অবস্থান প্রকাশ করেছে, এরপরে ক্রিটিক করেছে, এরপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তৎপরতা আছে। মাহমির্জা কল্লোল মোস্তফা লেখেন না, এটা আমি খুবই অবাক, কারণ মাহমির্জা কল্লোল মোস্তফার লেখা সারাক্ষণই প্রকাশিত হচ্ছে এবং সেগুলি পাবলিকলি সমস্ত জায়গায় প্রকাশিত হয় এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে প্রেস কনফারেন্স, সভা সমাবেশ অনেকগুলো হয়েছে, যে সমস্ত ইস্যুগুলো আপনারা বললেন সেগুলিকে কেন্দ্র করে। সুতরাং আমাদের দিক থেকে সক্রিয়তা আগে যেমন ছিল এখনো সেই সক্রিয়তাই থাকতে হচ্ছে এবং থাকবো আমরা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো মহান কিংবা বিশেষ কোনো ঘটনা না, সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি, এই আমরা বলতে পারি। বুঝতে পেরেছি। আসলে যে শিরোনামটি আমি করেছি যে জুলাই কি দিল কি নিল, আসলে কোনো কিছুই পেলো না, একটা ঘোড়ার ডিম হলো আর কি। যেহেতু আনুসার বললেন যে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে, তাই না? এটা আসলে আমাদের কিছুই দিল না, বরং আমি তো বোধ করি আমার ইতিহাস, আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। ফলে আমরা আসলে মানে এতগুলি প্রাণ গেল যাকে তাড়ানোর জন্য, যাদেরকে তাড়ানোর জন্য, বিনিময়ে আসলে আমরা কিছু তো পেলামই না, যতটুকু আমাদের ছিল। সেই চক্রান্ত সফল হবে না এবং আওয়ামী লীগের মধ্যে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ছিলেন তারা যদি আগে একটু সরব থাকতেন,
একেবারে যদি ধস না নামতো তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন, তাইলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎটাকে যথাযথভাবে অগ্রসর করতে পারবো। স্যার বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না, সবাই আতঙ্কিত। আমি একটা গেস্ট ঠিক করতে পারি না বাংলাদেশের, বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায়। আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা। কেউ কথা বলতে ভয় পায় স্যার। হ্যাঁ, ভয় পাইলে ভয় পাওয়ার, এটা আওয়ামী লীগ আমলেও বলতাম, এখনো বলি, ভয় পেলে বা আতঙ্ক ছড়ানো আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের, আর আপনি যেভাবে বললেন এটা তো আসলে এইভাবে পুরো জিনিসটাকে টুইস্ট করা ঠিক না। আওয়ামী লীগ সবকিছু করেছে, সব অপরাধ করেছে সেটা তো না। আওয়ামী লীগ কিন্তু 15 বছরের একটা দীর্ঘ সময়, সেটার দায়িত্ব আওয়ামী লীগকে নিতেই হবে। এবং সেই সময় যদি লেখক আমি জানি যে সেনাবাহিনীতে একটা টর্চারের সরব থাকতে, সেই সময় যদি সবাই লাভে লোভে আত্মসমর্পণ না করতে, তাহলে আওয়ামী লীগও হয়তো এত ভুল করতো না এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে। সেইটা এখনো ওই মাত্রা যেন না থাকে। আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সরব থাকা, সক্রিয় থাকা। নিষিদ্ধ করার কথা বলছে, সেটা তো যারা বলার তারা তো বলবে, এটা তো বলে। নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না সেটা তো জামাতে ইসলাম দেখেই বোঝা যাচ্ছে। নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না, তো সমাজের মধ্যে রাজনীতি থাকে। রাজনৈতিকভাবে মোকাবেলা করা, মতাদর্শিকভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রধান। সেই শক্তিটা অর্জন না করলে তো আমরা যারা জনস্বার্থ বিরোধী গোষ্ঠী তাদেরকে থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো। তো ঠিক আছে, শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আজকে সময় দিয়েছেন। নিজুম মজুমদার, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত ওই কথাই হইল আসলে যে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখনো সময় আছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে। আমরা যে অন্যায় অবিচার চলছে শুধুমাত্র এই 9 মাসে নয়, আমি আনু মোহাম্মদের সঙ্গে যুক্ত করে বলি যে এর আগেও গত আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তারও আগে যদি যাই, গত 53 বছরে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় অনেক অন্যায় অবিচার আমাদের হয়েছে। কিন্তু আমরা এইবার যেন একটু নিজেদেরকে সংশোধন করতে পারি, নিজেদের পথটিকে আমরা যেন নিজের ভালো অন্তত বুঝতে শিখি এবং সেই মতো আমরা অগ্রসর হতে পারি, এই প্রত্যাশা আমি রাখছি। বাংলাদেশের মানুষের জয় হোক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।